সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব একটা রাষ্ট্র যখন তার রিজার্ভ সংকটে পড়ে তখন আইএমএফ আসলে সেখানে কিভাবে সহযোগিতা করে। ধরুন যে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে আপনি চীনের সাথে বাণিজ্য করবেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করবেন, আপনি ইরান থেকে তেল ক্রয় করবেন, আপনি রাশিয়া থেকে তেল আনবেন, আপনি ব্রাজিল থেকে খাদ্যশস্য ক্রয় করবেন, আপনি ধরেন যে জার্মানি থেকে কিছু ক্রয় করবেন। এখন এই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা জানি যে সেখানে আপনি টাকা ব্যবহার করতে পারবেন না, সেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে মুদ্রা আছে সেটিকে ব্যবহার করতে হয়, অর্থাৎ ধরেন যে ডলার। এখন বাংলাদেশে যে সেন্ট্রাল ব্যাংক আছে সেখানে ধরেন যে ডলারের যে রিজার্ভ যেটি আছে সেটি ধরেন যে নাই। এখন আমাদের এখানে রিজার্ভ সংকট আছে মনে করুন। তাহলে এরকম একটা সংকটে আপনার রাষ্ট্রে প্রচুর পরিমাণে তেল প্রয়োজন আপনার ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য, আপনার রাষ্ট্রে প্রচুর খাদ্যশস্য প্রয়োজন আপনার রাষ্ট্রের মানুষের চাহিদা মেটানোর জন্য। এখন আপনার সেন্ট্রাল ব্যাংকে রিজার্ভ সংকটের কারণে আপনি এগুলো ক্রয় করতে পারছেন না। এরকম একটা প্রেক্ষাপটে আইএমএফ আপনাকে এখানে একটা ডিজিটাল রিজার্ভ আপনাকে দিয়ে সে আপনাকে এখানে সহযোগিতা করে। ওই ডিজিটাল ওই রিজার্ভটার নামই হচ্ছে, আমরা সেটাকে বলি যে এসডিআর, যেটার পূর্ণরূপ হচ্ছে আপনার স্পেশাল ড্রয়িং রাইটস। তাহলে এই যে এসডিআর যেটা আছে, আমরা আজকে এটা পুরো ক্লাসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই এসডিআরটা আসলে বাংলাদেশ যখন রিজার্ভ সংকটে পড়ে তখন এটা আসলে কিভাবে হেল্প করে, এই এসডিআরটা আসলে কিভাবে কাজ করে, এই এসডিআরটা আসলে কিভাবে কাউন্ট করা হয় এবং এই এসডিআর আসলে ভূমিকাটা কী। এবং আপনি আরও মোস্ট ইম্পর্টেন্টলি খেয়াল করবেন যে বিসিএসের প্রিলিমিনারিতে আইএমএফের এই এসডিআরকে কেন্দ্র করে একাধিকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। যেমন হচ্ছে আপনার ব্যাক টু ব্যাক হচ্ছে আপনার দুইটা প্রশ্ন আসছে যে আইএমএফ তার যে গঠনতন্ত্র আছে এই গঠনতন্ত্র হচ্ছে এই এসডিআর অন্তর্ভুক্ত করার জন্য কত সালে তার গঠনতন্ত্রকে সংশোধন করতে হয়। তাহলে এটা হচ্ছে আপনারা জানি যে 1969 সালে আইএমএফ তার এই এসডিআরটা অন্তর্ভুক্ত করার জন্য তার গঠনতন্ত্র চেঞ্জ করতে, এটা দুইটা বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে। তারপরে 50তম যেটা সদ্য অনুষ্ঠিত বিসিএস, এই 50তম বিসিএসে আমরা দেখেছিলাম যে পরীক্ষায় আসছে যে প্রিলিমিনারিতে যে হচ্ছে আইএমএফের যে হচ্ছে রিজার্ভ যেটা আছে ওই রিজার্ভের একক কি। তাহলে আইএমএফের ওই রিজার্ভের একক হচ্ছে এই এসডিআর, যেটা পরীক্ষায় প্রশ্ন আসছে। তার মানে আইএমএফ একটা গুরুত্বপূর্ণ একটা সংস্থা যেটা থেকে পরীক্ষায়ও আসে এবং আমাদের এটা ব্যক্তিগত জীবনও আমরা যদি কিছু জানতে চাই যে আসলে রিজার্ভ সংকটে আসলে কিভাবে আইএমএফ সহযোগিতা করে সেটার জন্য আমাদের আজকের এই টপিকটা গুরুত্বপূর্ণ। এবং রিসেন্টলি আপনারা জানেন যে আইএমএফ থেকে কিন্তু বাংলাদেশ আবার সে ঋণ চেয়েছে। তাহলে এই যে আইএমএফ থেকে যে বাংলাদেশ যে ঋণ চাইলো, এই ঋণ যদি এখন আইএমএফ অনুমোদন করে, সে ধরেন যে 2 মাস পরে যদি বাংলাদেশকে ঋণ দেয়, সে ঋণটাও কিন্তু সে অনেক সময় এই এসডিআর আকারে দেয়, যেটা বাংলাদেশের আইএমএফের একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে সে এসডিআর আকারে দেয়। এখন এই এসডিআর জিনিসটাকে, এসডিআর যদি আপনি ধরেন যে সংকটে পড়েছেন, আইএমএফ আপনাকে এসডিআর দিয়েছে, আপনি এসডিআর খরচ করে ফেলেছেন, সেটার উপরও কিন্তু আবার আইএমএফকে সুদ দিতে হয়। অর্থাৎ ওভারঅল প্রক্রিয়াটা তুলনামূলক জটিল। চলুন একটু সহজে বোঝার চেষ্টা করি। তাহলে এখন আমরা দেখি যে আসলে আইএমএফ যেটা আছে সেটা আমরা দেখি যে আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্ব আমরা দেখেছিলাম যে 1929 সালে একটা বৈশ্বিক সংকট বা মহামন্দা তৈরি হয়। তো এই যে বৈশ্বিক মহামন্দা বা সংকট যেটা আসলে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী কনসিকুয়েন্স অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী তৈরি হয়েছিল, এই যে মহামন্দা বৈশ্বিক মহামন্দা 1929 সালে শুরু হয়, এই মহামন্দাটা শেষ হয় 1939 সালে। তার মানে টানা 10 বছর বিশ্বের অর্থনীতি একটা মহামন্দার মধ্য দিয়ে গিয়েছে, একটা ধীরগতির মধ্য দিয়ে গিয়েছে। ওরকম একটা সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি যেটা করলেন তার নিজ রাষ্ট্রের এই মহামন্দাটা মোকাবেলা করার জন্য, তাহলে মহামন্দা মানে কি, বৈশ্বিক মহামন্দা মানে সকল রাষ্ট্রকে প্রভাবিত করেছে নেতিবাচকভাবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রুজভেল্ট তিনি যেটা করলেন, তিনি মহামন্দা মোকাবেলা করার জন্য তিনি একটা পলিসি নিলেন যেটাকে আমরা বলি যে গ্রিন ডিল। এটা থেকেও বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে পরীক্ষায় প্রশ্ন আসে যে গ্রিন ডিল পলিসিটি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট গ্রহণ করেছিলেন। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। কেন গ্রহণ করেছিলেন? এই বৈশ্বিক মহামন্দা থেকে নিজের রাষ্ট্রকে বাঁচানোর জন্য। এই গ্রিন ডিলের অধীনে তিনি 3টা পলিসি নিয়েছিলেন যেটাকে 3R পলিসি বলা হয়। 3R, তাহলে 3R কি? একটা আর্থে হচ্ছে রিলিফ, মানে এই মহামন্দার কারণে যেই সংস্থাগুলো বা যেই মানুষগুলো অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে তাদেরকে তিনি রিলিফ দিয়েছেন, ত্রাণ দিয়েছেন একটা আরে। আরেকটা হচ্ছে যেই কর্পোরেশনগুলো ধরেন যে আপনার অনেক মানে ধ্বংস হয়ে গিয়েছে, কর্পোরেশনগুলো বা প্রতিষ্ঠানগুলো ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গিয়েছে, সেগুলোকে তিনি রিকভারি করার চেষ্টা করেছেন বিভিন্ন আর্থিক প্যাকেজ দিয়ে, প্রণোদনা দিয়ে। তাহলে আরেকটা আর হচ্ছে রিকভারি। আরেকটা হচ্ছে তার আর্থিক যে নীতিমালা আছে, ব্যাংকের যে নীতিমালা আছে, সেগুলোতে তিনি সংস্কার বা রিফর্ম এনেছিলেন। তাহলে আরেকটা আর হচ্ছে রিফর্ম। তাহলে রিলিফ, রিকভারি, রিফর্ম,
এই 3R এর যে পলিসিটা এটাকে বলা হয় আসলে গ্রিন ডিল পলিসি, যেটা ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট নিয়েছিলেন তার মার্কিন যুক্তরাষ্ট্রের নিজ রাষ্ট্রের মহামন্দাটাকে মোকাবেলা করার জন্য। এখন ওই সময়কার ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের যিনি অর্থ সচিব ছিলেন, যার নাম হচ্ছে আপনার হোয়াইট, ওই হোয়াইট এবং হচ্ছে আপনার বিখ্যাত অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস, তারা রুজভেল্টকে দেখানোর চেষ্টা করলেন যে ভাই এই যে মহামন্দা যেগুলো, এগুলো তো বৈশ্বিক মহামন্দা, এগুলো আপনি শুধুমাত্র নিজ দেশের টেরিটরির মধ্যে, সীমানার মধ্যে এগুলো মোকাবেলা করলে হবে না। বৈশ্বিকভাবে মহামন্দা যদি না কমে, এটার প্রভাব কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পড়বে। তার মানে আপনাকে একটা যেটা করতে হবে, এই মহামন্দাটাকে বৈশ্বিকভাবে মোকাবেলা করতে হবে। বৈশ্বিকভাবে মোকাবেলা তো আপনি একটা রাষ্ট্র হয়ে করতে পারবেন না, আপনার প্রয়োজন আন্তর্জাতিক বা বৈশ্বিক সংস্থা, যেই সংস্থার মাধ্যমে এই আন্তর্জাতিক যে মহামন্দা যেগুলো আছে, বৈশ্বিক যে বাণিজ্য যেগুলো আছে, অর্থাৎ বৈশ্বিক ইকোনমি যেটা আছে সেটাকে আপনি নিয়ন্ত্রণ করা যাবে, সেটাকে আসলে মোকাবেলা করা যাবে। এরকম একটা প্রেক্ষাপটে হোয়াইট এবং হচ্ছে আপনার এই জন মেনার্ড কেইনস, তাদের পরামর্শক্রমে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি একটা সম্মেলন ডাকেন, যেই সম্মেলনটা হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার যে অঙ্গরাজ্য আছে, সেই নিউ হ্যাম্পশায়ারের ব্রেটেন উডস নামক একটা স্থানে 1944 সালে এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়। কোথায়? আপনার ব্রেটেন উডস নামক স্থানে। তাহলে এই যে ব্রেটেন উডস নামক স্থানে পরবর্তীতে আমরা দেখি যে সেখানে 1944 সালে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আসে যে ব্রেটেন উডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, বিসিএস পরীক্ষায় আসছে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত হয়। কত সালে? 1944 সালে। এখন এই 44 সালে বিভিন্ন রাষ্ট্রগুলা আপনার সারা বিশ্বের অর্থনীতিকে কিভাবে আসলে আপনার এটাকে পর্যালোচনা করা যায়, কিভাবে বৈশ্বিক মহামন্দাকে টেকেল দেওয়া যায়, রাষ্ট্রগুলোর বাণিজ্যকে কিভাবে আসলে আপনার ভালোভাবে হচ্ছে আপনার ফাংশনাল করা যায়, সেক্ষেত্রে তারা দেখলো যে আমাদের দুইটা আন্তর্জাতিক সংস্থার প্রয়োজন। তাহলে এই দুইটা সংস্থা কি? একটা হচ্ছে আমার IBRD, আরেকটা হচ্ছে আমার IMF। তাহলে এই যে IBRD যেটা আজকের যে বিশ্বব্যাংক যেটা আছে, ওয়ার্ল্ড ব্যাংক যেটা আছে, এটা হচ্ছে IBRD, আর IMF হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যেটা IMF নামে আমরা সবাই চিনি। তো 1944 সালের ব্রেটেন উডসে এই দুইটা প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখান থেকে বিসিএস পরীক্ষায় আসছে যে আসলে এই যে ব্রেটেন উডস ইনস্টিটিউশন বলতে কি বোঝায়, এটা বিসিএস রিটেন কনসেপচুয়ালও আসছে, বিসিএস প্রিলিমিনারিতেও আসছে, ব্যাংকের যে প্রিলিজিকে সেখানেও আসছে যে এই দুইটা প্রতিষ্ঠান যেহেতু ব্রেটেন উডস সম্মেলন থেকে এটা সিদ্ধান্ত হয় প্রতিষ্ঠিত হবে, যে কারণে এই দুইটা প্রতিষ্ঠানকে বলা হয় ব্রেটেন উডস ইনস্টিটিউশন। তার মানে হচ্ছে আমরা আজকে এমন একটা টপিক আজকে পড়তেছি যেটার প্রত্যেকটা পার্টে পার্টে বিসিএস সহ বিশ্বের বিভিন্ন বিসিএস সহ আমাদের প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে, রিপিটেটিভ বিভিন্ন প্রশ্ন, এখান থেকে একাধিক প্রশ্ন এসে থাকে। তাহলে বেশিরভাগ আমরা ফোকাস দিচ্ছি যে বিসিএসে কিন্তু এই অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, যে কারণে আমরা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করছি। তার মানে হচ্ছে আপনার ব্রেটেন উডসের সিদ্ধান্ত অনুযায়ী IBRD, যেটা আজকের বিশ্বব্যাংক, আরেকটা হচ্ছে IMF, এই দুইটা প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কারণে এই দুইটা প্রতিষ্ঠানকে বলা হয় ব্রেটেন উডস ইনস্টিটিউশন, যেটা বিসিএস রিটেন কনসেপচুয়ালে আসছে। ব্রেটেন উডস ইনস্টিটিউশন সম্পর্কে লিখুন, বিসিএস পিলি পরীক্ষা আসছে নিচের কোন দুটি ব্রেটেন উডস ইনস্টিটিউশন। তার মানে হচ্ছে আমরা আসলাম এখন এই যে IMF গঠন হলো, তাহলে 44 সালে সিদ্ধান্ত হলো, এখন IBRD বিশ্বব্যাংক সে আসলে তার যে কার্যক্রম বিশ্বব্যাংক আসলে শুরু হলো 1946 সালে। বিশ্বব্যাংক তার হচ্ছে দুঃখিত 1946 সালে হচ্ছে বিশ্বব্যাংক তার কার্যক্রম শুরু করলো। তার ঠিক এক বছর পরে 1947 সালে হচ্ছে IMF তার কার্যক্রম শুরু করলো। এই জায়গা থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে যে বিশ্বব্যাংক কত সালে তার কার্যক্রম শুরু করে। অপশনে ছিল 1944, অপশনে ছিল 1946। তাহলে বলুন তো, ওয়ার্ল্ড ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ব্রেটেন উডসে 1944 সালে, কিন্তু কার্যক্রম শুরু করে কিন্তু 46 সালে। IMF কবে তার কার্যক্রম শুরু করে পরীক্ষায় আসছে, তাহলে কত সালে? 1947 সালে। তাহলে এখন 47 সাল থেকে IMF কার্যক্রম শুরু করলো, এই জায়গা থেকে আমরা আসি যেখান থেকে বিসিএস একাধিকবার প্রশ্ন আসছে, আমরা দেখাচ্ছি। একইভাবে হচ্ছে যে IMF যে 47 সালে কার্যক্রম শুরু করলো, এখন বিভিন্ন রাষ্ট্র এই IMF এর সদস্য হবে। তাহলে এখন IMF এর যে সদস্য হবে, IMF এর সদস্য হওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে IMF এর সদস্য হওয়ার সময় আপনার রাষ্ট্রের ইকোনমিক যে ভলিউম আছে, আপনার যে আন্তর্জাতিক বাণিজ্যের যে লেনদেনের যে আকার আছে, সেই অনুযায়ী IMF কে হচ্ছে আপনার নির্দিষ্ট হারে একটা চাঁদা দিতে হবে। তার মানে ধরেন যে এখন বাংলাদেশ
71 সালে স্বাধীন হয়েছে, আমরা দেখি যে বাংলাদেশ স্বাধীনতার পরপর আমরা দেখি যে আইএমএফ সহ ওয়ার্ল্ড ব্যাংক সহ বিশ্বের বিভিন্ন সংস্থায় যোগ দেওয়া শুরু করেছে। তার মানে এখন আইএমএফে যুক্ত হইতে হলে আপনার কি করতে হবে, একটা নির্দিষ্ট সংখ্যক চাঁদা দিতে হবে। এখন এই যে বাংলাদেশ যে আইএমএফে যুক্ত হবে, সৌদি আরব যুক্ত হবে, মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হবে, কানাডা যুক্ত হবে, প্রত্যেকটা রাষ্ট্রকে যুক্ত হওয়ার সময় একটা চাঁদা দিতে হয়। কি অনুপাতে? ওই রাষ্ট্রের ইকোনমির ভলিউম অনুপাতে। তাহলে বাংলাদেশের ইকোনমি যেহেতু ছোট, বাংলাদেশের চাঁদার পরিমাণও ছোট। মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমির ভলিউম যেহেতু বড়, তাদের চাঁদার পরিমাণটাও বড়। তার মানে এই যে চাঁদা বা হচ্ছে আপনার সদস্য ফি যেটা আমরা বলছি, সদস্য ফি, এটাকে আইএমএফ এর ভাষায় তারা চাঁদা বলে না, তারা এটাকে সদস্য ফি বলে না, তারা এটাকে বলা হয়, তাদের ভাষায় এটাকে বলা হয় কোটা। তাহলে এই যে আইএমএফ এর যে চাঁদা বা সদস্য ফি, যেমন হচ্ছে বাংলাদেশের এই কোটার পরিমাণ কত? বাংলাদেশের বর্তমানে কোটার পরিমাণ হচ্ছে আপনারা জানেন যে 1066.6%। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের চাঁদা বা কোটার পরিমাণ। তাহলে এখন হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্র তার ইকোনমিক ভলিউম অনুযায়ী আইএমএফকে চাঁদা দেয়। এখন হচ্ছে আইএমএফ যেটা করলো, এখন ধরেন যে আজকের 2026 সাল, এখন 26 সালে ধরেন যে একটা বৈশ্বিক মহামন্দা তৈরি হয়েছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকে তার রিজার্ভের সংকট তৈরি হয়েছে। এরকম একটা পরিস্থিতি হতে পারে না? এটা তো প্রায়ই হয়, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আপনার অনেক পরিস্থিতির সংকট তৈরি হয়, ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ, অনেক ধরনের রিজার্ভ সংকট বা আন্তর্জাতিক বাণিজ্য সংকট তৈরি হয়। এখন ধরেন যে বাংলাদেশে একটা অভ্যন্তরীণ কোনো দুর্বলতার কারণে বাংলাদেশের রিজার্ভ সংকট দেখা দিয়েছে। এখন বাংলাদেশ পণ্য আমদানি রপ্তানি কিভাবে করবে, তার তো আসলে রিজার্ভ নাই। তাহলে এই ধরনের সংকট যখন তৈরি হয়, তখন আইএমএফ এটার সমাধান হিসেবে সে একটা রিজার্ভ নিয়ে আসে, যেটাকে ডিজিটাল রিজার্ভ বলি, সেটার নাম হচ্ছে আমার এসডিআর। তাহলে এই এসডিআর এর পুনরূপটা কি? স্পেশাল ড্রয়িং রাইটস। এখন হচ্ছে আমাদের বাংলাদেশের রিজার্ভ সংকট কোনো একটা কারণে, এটা হতে পারে বৈশ্বিক যুদ্ধের কারণে বা বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো কারণে। এখন বাংলাদেশের চীনের সাথে বাণিজ্য করতে হবে, তার সেন্ট্রাল ব্যাংকে রিজার্ভ নাই। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করতে হবে, তার কোনো রিজার্ভ নাই। তাহলে আইএমএফ আসে সে এসডিআর নিয়ে। এখন আইএমএফ যেটা করে, এই যে তার সদস্য রাষ্ট্রগুলোকে তাকে যে চাঁদা দিল, তাকে যে কোটা দিল, ওই কোটা অনুপাতে আইএমএফ যেটা করে, প্রত্যেকটা রাষ্ট্রের নামে একটা করে তার অ্যাকাউন্ট থাকে আইএমএফে। যেমন বাংলাদেশ একটা রাষ্ট্র যখন সদস্য হয়, বাংলাদেশ রাষ্ট্রের নামে আইএমএফে একটা অ্যাকাউন্ট আছে। তাহলে এই যে প্রত্যেকটা রাষ্ট্রের অ্যাকাউন্ট, তাহলে এই অ্যাকাউন্টটাকে আমরা বলি যে এটা হচ্ছে অ্যালোকেশন। তাহলে এখন আইএমএফে বাংলাদেশ একটা নির্দিষ্ট পরিমাণে কোটা দিয়ে, চাঁদা দিয়ে সে সদস্য হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সদস্য হয়েছে, যে রাষ্ট্রগুলো সদস্য হয়েছে ওই সদস্য রাষ্ট্রগুলোর কোটার অনুপাতে আইএমএফ যেটা করে, সে প্রথমে একটা ব্যাংক অ্যাকাউন্ট, প্রত্যেকটা রাষ্ট্রের নামে একটা ডিজিটাল অ্যাকাউন্ট তার এখানে থাকে। এখন এই যে অ্যালোকেশনে সে কি করে? বাংলাদেশ এখন সংকটে পড়ছে, ধরেন যে আজকের 2026 সালে, এখন তার রিজার্ভ নাই। আইএমএফ যেটা করবে, তার এই যে এসডিআর যেটা আছে, এই এসডিআর থেকে বাংলাদেশের কোটার অনুপাতে সে বাংলাদেশকে একটা নির্দিষ্ট সংখ্যক এসডিআর, সে বাংলাদেশের এই যে অ্যাকাউন্ট আছে অ্যালোকেশন, সেটাতে সে বরাদ্দ দেয়। ধরেন এখন বাংলাদেশের সংকট আছে, সে কি করবে? বাংলাদেশের রিজার্ভ যেহেতু নাই, সে বাংলাদেশকে যেটা করবে, ধরেন যে আনুমানিক বাংলাদেশের কোটার পরিমাণ যেহেতু ছোট, তাহলে এসডিআর এর বরাদ্দ আমাদের ছোট হবে। ধরেন যে 100 মিলিয়ন এসডিআর বাংলাদেশকে বরাদ্দ দিল। এখন ধরেন যে মার্কিন যুক্তরাষ্ট্র রিজার্ভ সংকট তৈরি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে সে কত এসডিআর বরাদ্দ দিবে? মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও বেশি এসডিআর বরাদ্দ দিবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কোটা বা চাঁদার পরিমাণও বেশি। এখন এই যে বাংলাদেশের রিজার্ভ নাই সেন্ট্রাল ব্যাংকে, আইএমএফ যেটা করলো, তার ডিজিটাল যে রিজার্ভ, সেই রিজার্ভ থেকে সে 100 মিলিয়ন এসডিআর বাংলাদেশকে বরাদ্দ দিল। এখন এই বাংলাদেশে 100 মিলিয়ন যে এসডিআর, এখন আপনারা জানবেন মোস্ট ইন্টারেস্টিংলি, এসডিআর যে রিজার্ভ যেটা, এই রিজার্ভের ক্ষেত্রে আসলে এটা তো কোনো নির্দিষ্ট ডলারও না, এটা চোখে দেখা যায় না, এটা কোনো ফিজিক্যাল কয়েনও না, এটা জাস্ট একটা ডিজিটাল একটা সংখ্যা। কারণ এটা দিয়ে বাংলাদেশ তার রিজার্ভ সংকট কীভাবে মোকাবেলা করবে? সেটার জন্য আমাদেরকে বুঝতে হবে, ওই যে ব্রেটেন উডস কনফারেন্স যখন হয়েছিল, তখন বলা হয়েছিল যে আইএমএফ এর রিজার্ভ হিসেবে থাকবে হচ্ছে $1, আরেকটা হচ্ছে স্বর্ণ। তাহলে আইএমএফ এর রিজার্ভ হিসেবে থাকবে ডলার, আর একটা হচ্ছে স্বর্ণ। এখন আইএমএফ দেখলো যে ডলার এবং স্বর্ণ এগুলো দিয়ে যদি সে বিভিন্ন রাষ্ট্রকে যদি রিজার্ভ সংকটে হেল্প করে, তাহলে ডলারের সার্কুলেশন বেড়ে যাবে, যেটা মার্কিন সার্কুলেশন অনেক বেড়ে যাবে। স্বর্ণের তো আসলে এত বেশি সার্কুলেশন করা যায় না। সে যেটা করলো যে এই দুইটা রিজার্ভের এগেনস্টে আমার তৃতীয় আরেকটা ডিজিটাল রিজার্ভ লাগবে, যেটা দিয়ে আমি ইজিলি বিভিন্ন রাষ্ট্রের ডলার সংকটে আমি এগিয়ে আসতে পারবো। তো যে কারণে এখন আইএমএফ দেখলো তার গঠনতন্ত্রে আসলে ডলার এবং স্বর্ণের বিপরীত দিকে তৃতীয় রিজার্ভ খোলার কোনো সিস্টেম নাই। যে কারণে আইএমএফ যেটা করলো, 1969 সালে সে একটা তৃতীয় রিজার্ভ সে তার গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করলো, যেটার নাম হচ্ছে এসডিআর। এই জায়গা থেকে বিসিএস এর দুইটা বিসিএস এ প্রশ্ন আসছে,
আইএমএফ তার গঠনতন্ত্রে এসডিআরকে অন্তর্ভুক্ত করার জন্য কত সালে আপনার হচ্ছে তার গঠনতন্ত্রকে পরিবর্তন করে বা সংশোধন করে, এটা হচ্ছে 1969 সালে। এখন এই এসডিআর যেটা আছে, এসডিআরটা এটা একটা ডিজিটাল মূল্য। এটা আসলে কিভাবে নির্ধারিত হয়? এটা আসলে নির্ধারিত হয়, একটা হচ্ছে আপনার মুদ্রা, একটা ঝুড়ি আছে, মুদ্রা ঝুড়ি যেটাকে আমরা বলি। তাহলে মুদ্রা ঝুড়ি বা কারেন্সি বাস্কেট হচ্ছে এই এসডিআর। আসলে এই যে প্রত্যেকটা ধরেন যে 1 মিলিয়ন, আপনার 100 মিলিয়ন এসডিআর, তাহলে এক এসডিআর ইকুয়াল টু কত ডলার আপনি পাবেন, এক এসডিআর ইকুয়াল টু কত ইয়েন আপনি পাবেন, এক এসডিআর ইকুয়াল টু কত ইউরো পাবেন। সেটার জন্য আইএমএফ আবার তার একটা মুদ্রা জুড়ি বা কারেন্সি বাস্কেট আছে, যেই কারেন্সি বাস্কেটে তার এখানে 5টা মুদ্রা আছে। তাহলে আইএমএফের একটা মুদ্রা জুড়ি আছে এসডিআরের, এই মুদ্রা জুড়িতে হচ্ছে 5টা কারেন্সি আছে। তাহলে একটা কারেন্সি হচ্ছে ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের, আরেকটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের হচ্ছে ইউরো, আরেকটা হচ্ছে আপনার ইংল্যান্ডের, ব্রিটেনের তাদের যে পাউন্ড যেটা আছে পাউন্ড সেটা, আরেকটা হচ্ছে চীনের যে মুদ্রা রেনমিনবি বা ইউয়ান, তাহলে চীনের মুদ্রা রেনমিনবি বা হচ্ছে ইউয়ান, একটা জাপানের যে ইয়েন আছে ইয়েন। তাহলে 1 2 3 4 5। সামনের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসার মানে আপনার খুবই সম্ভাবনা, অনেক সম্ভাবনা আছে যে এই আইএমএফের এসডিআর এর যে কারেন্সি বাস্কেট যেটা আছে সেখানে কতটি মুদ্রা, তাহলে সেখানে হচ্ছে বিশ্বের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই 5টা স্টেবল যে মুদ্রা আছে এগুলো হচ্ছে আইএমএফের এসডিআর এর যে মুদ্রা জুড়ি সেখানে আছে। এখন হচ্ছে আইএমএফ আপনাকে কি করলো যে 100 মিলিয়ন এসডিআর বাংলাদেশের রিজার্ভ সংকটে সে আপনার ডিজিটাল অ্যাকাউন্টে অ্যালোকেশনে সে আপনাকে দিয়ে দিল। এখন দিয়ে দিলে এখন আপনি কি করবেন? আপনি এখন এই 100 মিলিয়ন এসডিআর থেকে ধরেন হচ্ছে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনি বাণিজ্য করবেন, আপনার রিজার্ভ নাই, আপনার সংকট আছে। তাহলে এখন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করার জন্য আপনার কি প্রয়োজন? আপনার ডলার প্রয়োজন। তাহলে এই যে 100 মিলিয়ন এসডিআর যেটা আইএমএফ আপনাকে দিল, তাহলে এই এসডিআরটা আপনি কি করবেন? এখন এটাকে আপনি ডলারে কনভার্ট করতে হবে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করবেন। তাহলে আপনি যেটা করলেন এখানে ধরেন যে আপনি 100 মিলিয়ন থেকে আপনি হচ্ছে 30 মিলিয়ন এসডিআর যেটা আছে এটা আপনি যেটা করলেন আইএমএফ এর সদস্য রাষ্ট্রকে আপনি বললেন, আপনি খুঁজলেন যে কোন রাষ্ট্রের এসডিআর প্রয়োজন আছে। তাহলে আপনি যেটা করলেন দেখলেন যে আপনি কানাডার এসডিআর প্রয়োজন আছে। কানাডা যেটা করলো, আপনি কানাডার আইএমএফ এর যে অ্যাকাউন্ট আছে সেখানে আপনি 30 মিলিয়ন এসডিআর পাঠিয়ে দিলেন। কানাডা আপনাকে তার সমপরিমাণ যে ডলার আছে সেটা আপনার সেন্ট্রাল ব্যাংকে পাঠিয়ে দিল। পাঠিয়ে দিলে ওই ডলার দিয়ে আপনি এখন আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডলার দিয়ে বাণিজ্য করতে পারবেন। আবার ধরেন যে আগামী মাসে বাংলাদেশের চীন থেকে কিছু পণ্য ক্রয় করা প্রয়োজন, এখন বাংলাদেশের তো আসলে রিজার্ভ নাই। এখন কি করবেন? আপনার ওই যে আইএমএফ আপনার অ্যাকাউন্টে আপনার কোটা অনুযায়ী যে 100 মিলিয়ন এসডিআর সে বরাদ্দ করেছিল, 30 মিলিয়ন এসডিআর অলরেডি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করার ক্ষেত্রে খরচ করে ফেলেছেন, কানাডাকে আপনি দিয়েছেন, তার সাথে এক্সচেঞ্জ করেছেন। এখন আবার চীনের সাথে বাণিজ্য করবেন, তাহলে আপনি কি করবেন? এখান থেকে ধরেন যে আরও 30 মিলিয়ন এসডিআর আপনি এবার চীনের অ্যাকাউন্টে দিয়ে দিবেন। চীনকে বলবেন যে এই 30 মিলিয়ন এসডিআর অনুপাতে আমি যে পরিমাণে তোমার চীনা মুদ্রা ইউয়ান পাই সেটা তুমি আমার রিজার্ভে দিয়ে দাও। তাহলে আপনি 30 মিলিয়ন এসডিআর চীনের অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন, আপনার চীন আপনাকে কী করলো? ওই 30 মিলিয়ন এসডিআরের যেই মূল্য আছে ওই মূল্য অনুযায়ী সমপরিমাণ হচ্ছে ইউয়ান আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে ওইটা দিয়ে আপনি আবার চীনের সাথে বাণিজ্য করে আপনি সংকট মোকাবেলা করলেন। তাহলে এভাবে আসলে এই এসডিআর যেটা অ্যালোকেশন করা হয় আপনার অ্যাকাউন্টে, এটা হচ্ছে আপনি এই 5টা মুদ্রার সাথে এক্সচেঞ্জ করে আপনি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য আপনি চালিয়ে নিতে পারবেন। এখন ধরেন এই যে আপনি এখানে 30 মিলিয়ন হচ্ছে এসডিআর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করলেন, 30 মিলিয়ন এসডিআর দিয়ে হচ্ছে চীনা মুদ্রা বিনিময় করে চীনের সাথে বাণিজ্য করলেন। আপনার আইএমএফ ধরেন 100 মিলিয়ন এসডিআর বরাদ্দ দিয়েছিল, আপনি খরচ করে ফেলেছেন 60 মিলিয়ন এসডিআর। তাহলে আপনার অ্যাকাউন্টে আর কত মিলিয়ন এসডিআর বাকি আছে, অবশিষ্ট আছে? মাত্র 40 মিলিয়ন এসডিআর আপনার অ্যাকাউন্টে আর বাকি আছে। তাহলে এই যে 40 মিলিয়ন যেটা বাকি আছে এটাকে আইএমএফ এর অ্যাকাউন্টে এটাকে বলা হয় হচ্ছে হোল্ডিং, ডিআইএনজি। তাহলে হোল্ডিং মানে হচ্ছে অ্যালোকেশন, মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে কত বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি, আর হোল্ডিং মানে হচ্ছে ব্যবহারের পর আপনার অ্যাকাউন্টে অবশিষ্ট কত আছে সেটা দেখা যায়। তাহলে আপনার এখানে হোল্ডিং আছে মাত্র আর 40 মিলিয়ন এসডিআর। এখন আইএমএফ যেটা করে, আপনার হোল্ডিং যত পরিমাণে কমে যাবে, কারণ অ্যালোকেশন আছে 100 দিয়েছে, আপনার হোল্ডিংয়ে আছে মাত্র 40, যত কমে যাবে আইএমএফকে আপনার ওইটার অনুপাতে ওই রেশিওতে আইএমএফকে হচ্ছে একটা চার্জ বা হচ্ছে তাকে একটা সুদ ইন্টারেস্ট তাকে দিতে হবে। তার মানে আপনার অ্যালোকেশন থেকে এসডিআর যত আপনি ব্যবহার করে ফেলবেন তত বেশি সুদ আইএমএফকে আপনার দিতে হবে। এখন ধরেন যে আপনার রিজার্ভ সংকট, ধরেন যে কয়েকদিন পরে আপনার এখান থেকে প্রচুর রেমিটেন্স এসে আপনার এখানে ডলার
পরিপূর্ণ হলো সেন্ট্রাল ব্যাংকে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি প্রবাসীরা প্রচুর পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে পাঠাইলো, সৌদি থেকে প্রচুর রেমিটেন্স আসলো, আপনার সেন্ট্রাল ব্যাংকে রিজার্ভ সংকট কেটে গেল। তখন আপনি যেটা করবেন, ওই যে রিজার্ভ যেটা সেন্ট্রাল ব্যাংকে আছে, আপনার ওই যে হোল্ডিং যে কমে গিয়েছিল 60 মিলিয়ন এসডিআর, ওই রিজার্ভ দিয়ে আবার আপনি ওই হোল্ডিংটা আপনি ভরে ফেলবেন। তাহলে যখন আপনি ওই হোল্ডিংটা রিজার্ভ দিয়ে আবার 100 মিলিয়ন করে ফেলবেন বরাদ্দের সমান, তখন আর আইএমএফকে আপনার সুদ বা ইন্টারেস্ট দিতে হবে না। এটা একটা বেসিক আলোচনা। এখন আসি আমরা হচ্ছে আইএমএফে আছে কি করলেন আপনি, এই 100 মিলিয়ন এসডিআর যেটা হচ্ছে একটা ডিজিটাল কারেন্সি, যেটা একটা ডিজিটাল একক, এটা আপনাকে আইএমএফ কোটা অনুযায়ী বরাদ্দ দিল। আপনি হচ্ছে আপনার সংকটের সময় এই 5টা ডলার, মানে ডলার, ইউরো, পাউন্ড, রেনমিনবি আর ইউএন, এগুলোর সাথে হচ্ছে আপনি বিনিময় করে আপনার রিজার্ভ সংকটটা কাটিয়ে উঠতে পারবেন। তাহলে এই জায়গা থেকে আসলে আইএমএফ এর এসডিআর, এখন আপনি বাংলাদেশে যখন হচ্ছে ঋণ নেয়, এই ঋণের ক্ষেত্র হচ্ছে যেটা করে আইএমএফ অনেক ক্ষেত্রে আসলে ঋণের যে টাকাটা সেটা এসডিআর আকারে বাংলাদেশের যে অ্যালোকেশন অ্যাকাউন্ট আছে সেখানে দিয়ে দেয়, এবং এই যে হোল্ডিং যেটা আছে সেটা আসলে আমাদের দেখা যাচ্ছে অনেক কমে যায়। এখন আইএমএফ হচ্ছে আপনার এই কোটার অনুপাতে আপনি আইএমএফ থেকে আসলে কত পার্সেন্ট পর্যন্ত ঋণ নিতে পারবেন, এটা হচ্ছে আপনি 600% পর্যন্ত হচ্ছে আপনি আইএমএফ থেকে ঋণ নিতে পারবেন। এখন আসি হচ্ছে আমাদের এই যে এসডিআর, যেটা আমরা যেটা বোঝানোর চেষ্টা করলাম, তাহলে বাংলাদেশ এই পুরো এসডিআর সিস্টেমটা হচ্ছে যে বাংলাদেশ আইএমএফে কোটা দিয়ে, মানে চাঁদা দিয়ে, সে হচ্ছে ফি দিয়ে আইএমএফের সদস্য হয়েছে। আইএমএফ ওই কোটার এগেনস্টে বাংলাদেশের নামে একটা অ্যাকাউন্ট খুলেছে। বাংলাদেশ যখন সংকটে পড়ে বা বৈশ্বিক সংকট যখন আসে, কোটার অনুপাতে আইএমএফের যে ডিজিটাল যে কারেন্সি অর্থাৎ এসডিআর ডিজিটাল যে রিজার্ভ, সেটা হচ্ছে সে বাংলাদেশকে বরাদ্দ দেয়। এখন ওই বরাদ্দ থেকে বাংলাদেশ যেটা করে যে আইএমএফের এসডিআরের যে কারেন্সি মার্কেট, আপনার যে ঝুড়ি যেটা আছে, বাস্কেট যেটা আছে, সেটার এই মুদ্রাগুলোর সাথে সে বিনিময় করে। তার মানে তার এখন ডলার প্রয়োজন, সে বিভিন্ন রাষ্ট্রকে অফার করে যে আমার অ্যাকাউন্টে যে এসডিআর আছে, এসডিআর কার লাগবে। এখন কানাডা যদি বলে আমার এসডিআর লাগবে, তখন বাংলাদেশ ওই কানাডাকে এসডিআরটা দিয়ে দেয়, কানাডা ওইটার সমপরিমাণ ডলার বাংলাদেশকে দেয়, ওই ডলার দিয়ে বাংলাদেশ হচ্ছে আন্তর্জাতিকভাবে বাণিজ্য করে। বাংলাদেশের ইউয়ান লাগবে চীনা মুদ্রা, বাংলাদেশ যেটা করে তার আইএমএফ থেকে যে এসডিআর সে বরাদ্দ পেয়েছিল সেটা হচ্ছে সে চীনের অ্যাকাউন্টে দিয়ে দেয়, চীন ওটার সমপরিমাণ ইউয়ান বাংলাদেশকে দেয়, বাংলাদেশ ওই ইউয়ান দিয়ে চীনের সাথে আবার বাণিজ্য করে। তার মানে হচ্ছে এসডিআরটাই কারেন্সি ভ্যালুর উপর কাজ করে। এখন এটা থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে সামনে, সেটা হচ্ছে যে আইএমএফের যে কারেন্সি ঝুড়ি যেটা আছে, মানে মুদ্রা ঝুড়ি বা কারেন্সি বাস্কেট, এইটার এই যে টাকাগুলোর যেটা 5টা যে মুদ্রা আছে, এই মুদ্রাগুলো কিন্তু আইএমএফ এগুলা মূল্য 5 বছর পর পর আইএমএফ এগুলাকে ইভালুয়েট করে। তার মানে হচ্ছে এটা 5 বছর পর পর কিন্তু আইএমএফ এগুলাকে আবার ইভালুয়েট করে। তো এই জায়গা থেকে আসলে আমরা দেখি যে সম্প্রতি বাংলাদেশ হচ্ছে আইএমএফ থেকে যে ঋণ নিতে চাচ্ছে, সেই ঋণের ক্ষেত্রেও কিন্তু আইএমএফ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে এই এসডিআর এর মাধ্যমে সে দিয়ে থাকে। তো আশা করি যে এখন এতটুকু পর্যন্ত আপনাদের ওভারঅল যে পুরো বিষয়টি আছে সেটি ক্লিয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা যদি জাস্ট একটু সামারি করি যে আইএমএফটা আসলে কিভাবে প্রতিষ্ঠিত হলো, ব্রেটেন উডস আমরা একটু দেখার চেষ্টা করলাম। সেই ব্রেটেন উডস থেকে আইএমএফ কিভাবে কার্যক্রম শুরু করে, রাষ্ট্রগুলো কিভাবে সদস্যর যে চাঁদা দেয় সেটাকে কোটা বলে, সেটা থেকে সংকটে কিভাবে আইএমএফ এসডিআর দেয়, সেটা হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম। তো এই ছিল হচ্ছে মোটামুটি আজকের আইএমএফ এর এসডিআর নিয়ে, এটি একটি জটিল বিষয় ছিল। পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব যে বিশ্বব্যাংক যেটা বাকি ছিল, আইবিআরডি বিশ্বব্যাংক যে গ্রুপ, সেটি নিয়ে। তো আমরা মূলত আসলে ক্লাসে এভাবেই পড়ানোর চেষ্টা করি যে রিটেন এবং প্রিলি যেটা আছে, এই দুইটাকে আসলে কানেক্ট করে যে কোন টপিকটা প্রিলি পড়লেই হবে আর কোন টপিকটা আসলে রিটেনেও আসে। তো ধরুন এসডিআর বা আইএমএফ এটা প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, আপনাদের রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। তো আশা করি টপিকটি পুরো ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে।